98। আর্টিকেল 98-এ যাওয়ার আগে আমি তোমাদের একটু রিক্যাপ দিয়ে আসবো যে তোমরা আগে কি পড়েছিলে। দেখো, আমরা এখন আমরা এখন করছি আমরা এখন করছি পার্ট 5 অফ আর কনস্টিটিউশন। পার্ট 5 অফ আর কনস্টিটিউশন। তাহলে পার্ট 5 কিসের সঙ্গে ডিল করে? পার্ট 5 ডিল করে পার্লামেন্টের সঙ্গে। পার্ট 5 ডিল করে পার্লামেন্টের সঙ্গে। না, আমাকে যদি তোমাদের জিজ্ঞাসা করি পার্ট 5 যখন পার্লামেন্টের সঙ্গে ডিল করে, কুড ইউ প্লিজ টেল মি পার্লামেন্টের কম্পোজিশনটা কি? পার্লামেন্টের কম্পোজিশনটা কি? পার্লামেন্টের কম্পোজিশনটা কি আছে? অর্থাৎ পার্লামেন্টে কারা কারা থাকে? প্লিজ টেল মি পার্লামেন্টে কারা কারা থাকে। হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ পার্লামেন্ট? ইয়েস, পার্লামেন্টের কম্পোজিশন কিন্তু লোকসভা, রাজ্যসভা, লোকসভা, রাজ্যসভা এবং তার সঙ্গে প্রেসিডেন্ট। ইজ প্রেসিডেন্ট আ মেম্বার অফ পার্লামেন্ট? প্রেসিডেন্ট কি পার্লামেন্টের মেম্বার? অ্যান্সার হবে না, প্রেসিডেন্ট পার্লামেন্টের মেম্বার নয়, তবে হি ইজ আ পার্ট অফ দ্য লোকসভা। এবার আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি হুইচ আর্টিকেল হুইচ আর্টিকেল ডিনোটস হুইচ আর্টিকেল ডিনোটস কাউন্সিল অফ মিনিস্টার অ্যান্ড পিএম, তাহলে অ্যান্সার হবে তোমাদের আর্টিকেল 74। আর্টিকেল 74 কি বলে? যে ভারতবর্ষে একটা পিএম থাকবে, একটা সিওএম থাকবে, যাকে হেড করবে পিএম টু এইড অ্যান্ড অ্যাডভাইস প্রেসিডেন্ট। অর্থাৎ প্রাইম মিনিস্টার হলো সেই ব্রিজটা যেটা প্রেসিডেন্ট আর কাউন্সিল অফ মিনিস্টারের মধ্যে একটা যোগ স্থাপন করে, সেই ব্রিজটাকে বলা হয় প্রেসিডেন্ট। অলরাইট, নাও এরপরে মুভিং ফরওয়ার্ড ফ্রম হিয়ার, আর্টিকেল 98 সেক্রেটারিয়েট ইন্ডিপেন্ডেন্স। আমরা এই অবধি আগের দিন পড়েছি, আজকে এখান থেকে স্টার্ট করবো। কারো কোনো প্রবলেম হলে অবশ্যই জিজ্ঞাসা করবে, অ্যান্ড প্লিজ লুক এট দ্য ভিডিও টাইম অ্যান্ড এগেন। আর্টিকেল 98 বলছে সেক্রেটারিয়েট অফ দ্য পার্লামেন্ট, অর্থাৎ পার্লামেন্টের আলাদা আলাদা সেক্রেটারিয়েট আছে, অর্থাৎ নিজস্ব যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংটা আলাদা রয়েছে, মানে ইচ হাউস হ্যাজ আ সেপারেট সেক্রেটারিয়েট। আর এই সেক্রেটারিয়েট অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট অন দ্য অ্যাডভাইস অফ স্পিকার অফ দ্য লোকসভা অ্যান্ড চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা। কি বলছে এখানে? এই লোকসভার ইন্ডিপেন্ডেন্ট অ্যাডমিনিস্ট্রেশন থাকবে, রাজ্যসভারও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অ্যাডমিনিস্ট্রেশন থাকবে। অর্থাৎ এরা একসাথে একটা জিনিসেরই পার্ট, তবুও কিন্তু ওরা আলটিমেটলি আলাদা আলাদা নিজের মতন থাকছে। ঠিক আছে, না মুভিং ফরওয়ার্ড হিয়ার, কি বলছে? দ্য ওথ। তাহলে আর্টিকেল 98 কি বলছে? সেক্রেটারিয়েটের ইন্ডিপেন্ডেন্স। আর্টিকেল 99 কি বলছে? ওথ বা অ্যাফার্মেশন বিফোর টেকিং দেয়ার সিট। প্রতিটা মেম্বার অফ পার্লামেন্টে কিন্তু ওথ নিতে হয়। ওথ নিতে হয় সাধারণত যখন পার্লামেন্ট তৈরি হয়। একটা মজার ব্যাপার এখানে দেখো, এখানটায় ধরো পার্লামেন্ট তৈরি হলো। পার্লামেন্ট কখন হতো? পার্লামেন্ট বলতে এখানে লোকসভার কথা বলছি। এই যে লোকসভা ভোট হলো আমাদের, লোকসভা ভোটের পর একটা নতুন গভর্নমেন্ট ফর্ম হলো, ফর এক্সাম্পল এনডিএ গভর্নমেন্ট যেটা এখন রয়েছে। এই যে লাস্ট এনডিএ গভর্নমেন্টটা তৈরি হলো, এই এনডিএ গভর্নমেন্ট যখন তৈরি হয়েছে, এখানে বুঝতে হবে তৈরি হওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা কিন্তু স্পিকারকে পাই না। আর এই স্পিকারকে না পাওয়া হয় যখন, তার আগে এই সময় থাকে প্রোটেম স্পিকার। কে থাকে? প্রোটেম স্পিকার। হু ইজ দ্য প্রোটেম স্পিকার? মনে রাখতে হবে, সিনিয়র মোস্ট এমপি টেম্পোরারিলি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। আর্টিকেল 99 এর অনুযায়ী এভরি এমপি মাস্ট টেক আ ওথ। প্রতিটা এমপি কে ওথ নিতে হবে। আপনার এটাও জানি যে এমপি যখনই আসবে, এমপি ওথ নেবে কার কার সামনে? স্পিকারের ওখানে, স্পিকারের প্রেজেন্সে ওথ নেবে। বাট স্পিকার তো নেই এখানে, কোথায় আছে? তখন অ্যাপয়েন্ট করা হয় প্রোটেম স্পিকারকে। তাহলে প্রোটেম স্পিকার হচ্ছে দ্য পার্সন হু ইজ দ্য সিনিয়র মোস্ট মেম্বার, যে সব থেকে সিনিয়র মোস্ট, সে হচ্ছে প্রোটেম স্পিকার থাকে। এবং উনি ততক্ষণ ইলেকশন ফর পার্মানেন্ট স্পিকার, নতুন যে পার্মানেন্ট স্পিকার হবে তার ইলেকশনের জন্য তার ইলেকশন অব প্রোটেম স্পিকারকে রাখা হয়। সাধারণত প্রোটেম স্পিকার হচ্ছে সিনিয়র মোস্ট যে মেম্বারটা, তাকে বলা হয় প্রোটেম স্পিকার। ঠিক আছে, তাহলে এই অবধি আমরা কি কি পেলাম? চলো একটা রিভিশন করে নিই। আর্টিকেল 98 হচ্ছে সেক্রেটারিয়েট অফ দ্য লোকসভা এবং রাজ্যসভা। তাহলে লোকসভা আর রাজ্যসভার আলাদা আলাদা সেক্রেটারিয়েট আছে, তাদের আলাদা আলাদা নিজস্ব অ্যাডমিনিস্ট্রেশন আছে। এবার কি বলছে? আর্টিকেল 99 বলা হচ্ছে প্রোটেম স্পিকার। প্রোটেম স্পিকারকে মেনশন করছে আর্টিকেল 99 এর এখানে। আর কি বলা হচ্ছে? ওথ অফ এমপি। প্রত্যেকটা এমপি কে ওথ নিতে হয়। কি নিতে হচ্ছে? প্রত্যেকটা এমপি কে ওথ নিতে হচ্ছে। কার সামনে নিতে হচ্ছে?
প্রোটেম স্পিকারের সামনে। এবং প্রোটেম স্পিকার কোন অব্দি থেকে কাকে বলে? এটাকে প্রোটেম স্পিকার বলা হয় সেই ব্যক্তিরা যে টেম্পোরারিলি টেম্পোরারিলি কিসের কাজ করেন? তিনি টেম্পোরারি স্পিকারের ডিউটি পালন করেন, স্পিকারের ডিউটি পালন করেন। সাধারণত এই প্রোটেম স্পিকার হচ্ছে সিনিয়র মোস্ট মেম্বার, সিনিয়র মোস্ট মেম্বার। তোমরা এইটাকে কিন্তু, এই পিডিএফটা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, ঠিক আছে? টেলিগ্রাম গ্রুপের আইডি হলো আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, তার মধ্যে টেলিগ্রামের আইডি হলো নেক্সট অ্যাসপিরেশন, নেক্সট অ্যাসপিরেশনস ছাতা। ওকে, চলে আসছি মিনিমাম স্ট্রেংথ অ্যান্ড ম্যাসিভ স্ট্রেংথ ফর, আচ্ছা দাঁড়াও, এটা আগে বলেন, এটা আগে বলেন, ওটাতে পরে আসছি, ওটাতে পরে আসছি। রুলস অফ ভ্যাকান্সি অ্যান্ড ডাবল মেম্বারশিপ, আর্টিকেল 101। আচ্ছা, এর আগে কোরাম, ওকে সরি, এটা দেখো আর্টিকেল 100, তাহলে 98 কি বলছি? 98 বলছি আমি সেক্রেটারিয়েট, 99 বলছি প্রোটেম স্পিকার এবং ওথ অ্যান্ড আফার্মেশন। আর্টিকেল 99 এর পরে আর্টিকেল 100 আসে। এই আর্টিকেল 100 কিসের কথা বলছে? ভোটিং ইন দ্য হাউস অ্যান্ড কোরাম। অর্থাৎ কোরাম কাকে বলে? মানে ধরো আমার এই টোটাল লোকসভাতে যদি 100 জন থাকে, তার 1/10 লোক মিনিমাম লাগবে আমার ওই ডে টু ডে যে কাজগুলো সেটা করার জন্য। বুঝতে পারলাম? অর্থাৎ ধরো একটা সেশন হবে, একটা লোকসভা সেশন হবে, তো সেশনে কতগুলো লোক মিনিমাম লাগবে সেই সেশনটা চালু করার জন্য। ফর এক্সাম্পল আজকে তোমাদের আমি ক্লাস নিচ্ছি, তো আমার ক্লাসে এরকম কথা আছে যে আমার ধরো ক্লাসে এই মুহূর্তে আমার কাছে 50 জন তোমরা পড়ো, 50 পিপল তোমরা পড়ো। এবার এই 50 পিপলের মধ্যে আমরা ধরেই নেব যে অন্তত 10% যদি না আসে, তাহলে আমি ক্লাস করে কি করবো? তখন আমি বলবো থাক আজকে ক্লাসটা ক্যান্সেল, 10% লোক আসেনি। তো সেইভাবেই লোকসভাতেও তাই বলা হয় যে মিনিমাম 10% পিপল আসবে, আর এই 10% বা 1/10 এটাকে বলা হয় কোরাম। এটাকেই বলা হয় কোরাম, অর্থাৎ মিনিমাম নাম্বার অফ পার্সন রিকোয়ার্ড টু কন্ডাক্ট দ্য বিজনেস। ঠিক আছে, এটা বলা হয় রিকোয়ার্ড টু কন্ডাক্ট দ্য বিজনেস। কোরাম রিকোয়ার্স এক্স্যাক্টলি 1/10 অফ টোটাল মেম্বারশিপ, 1/10 অফ টোটাল মেম্বারশিপ। কি বলা হচ্ছে? যদি কোরাম অ্যাবসেন্ট থাকে, প্রিসাইডিং অফিসার মাস্ট অ্যাডজর্ন অর সাসপেন্ড দ্য হাউস, মাস্ট। এটা কিন্তু ইচ্ছার পরে নাই যে না আমাদের প্রিসাইডিং অফিসার অর্থাৎ স্পিকার বললো যে না ঠিক আছে আজকে কম এসেছে, তাতে কি হচ্ছে, আমি ক্লাসটা করিয়ে দেবো। আমি হয়তো ক্লাস করিয়ে দেবো, কিন্তু স্পিকার এখানে কিন্তু হাউসটাকে বন্ধ করে দেবে। ঠিক আছে, হাউসকে বলে না আজকের মতন এখানেই শেষ। আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে কাস্টিং কোড। হোয়াট ইজ এ কাস্টিং কোড? এটা অ্যাকচুয়ালি আসে আর্টিকেল 100+1, 100+1। এটাকে বলা হয় কাস্টিং কোড। কাস্টিং কোড কাকে বলা হচ্ছে? কাস্টিং কোড বলা হচ্ছে দ্য স্পিকার অফ লোকসভা, চেয়ারম্যান অফ রাজ্যসভা এক্সারসাইজ দ্য কাস্টিং কোড। কখন? যখন টাই হয়ে যায়, যখন টাই হয়ে যায়, যখন টাই হয়ে যায়। ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল ধরে নিলাম আমার কাছে আগে তোমরা 50 স্টুডেন্ট পড়ো, এই 50টা স্টুডেন্টের মধ্যে বলা হচ্ছে যে ঠিক আছে কালকে ক্লাস হবে না, না হবে না, ইয়েস অর নো। এবার ইয়েস অর নোতে 25 জন 25 জন এইভাবে ভাগ হয়ে গেছে, 25 জন 25 জন ভাগ হয়ে গেছে। তখন এখানে আসে কাস্টিং ভোটটা। তখন আমার ভোটটা, ধরো আমি যদি তোমাদের প্রিজাইডিং অফিসার হই, তাহলে তোমরা তখন কি করবা? আমাকে বলে স্যার আপনি একটা কাস্টিং ভোট দিন, যে লাস্ট ভোটটা আপনার থাকবে, আপনি সেই ভোটটা দেবেন। ঠিক আছে, যাতে ডিসিশন ফ্যাক্টরটা তৈরি হবে। তো কাস্টিং ভোট কাকে বলে? কাস্টিং ভোট হচ্ছে ডিসিশন ফ্যাক্টর তৈরি করার জন্য যে ভোটটা দেওয়া হবে, যেটা স্পিকার দিতে পারে বা চেয়ারম্যান দিতে পারে। যদি স্পিকার না থাকে ডেপুটি স্পিকার, যদি চেয়ারম্যান না থাকে ডেপুটি চেয়ারম্যান। না, এরপরে কি করছি? আর্টিকেল 101, চলো রিভিশন করি, একটা রিভিশন করে আসি। আর্টিকেল 98 হচ্ছে, 98 হচ্ছে সেক্রেটারিয়েট, 99 হচ্ছে, ইয়েস তোমরা বলো 99 কি বলা হচ্ছে? ওথ, 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 ওথ। 100 কি বলা হচ্ছে? 100 বলা হচ্ছে যে কোরাম, কোরাম, ও ফর ও, পি কিউ, তাহলে ওর পরে কিউ আসে, তো ও দিয়ে ওথ, কিউ দিয়ে কোরাম, ও দিয়ে কোরাম। আর কাস্টিং ভোট, কাস্টিং ভোট। আই হোপ তোমরা এই অবধি বুঝতে পেরেছো। নেক্সট কি আসছে? দ্য রুলস অফ ভ্যাকান্সি অ্যান্ড ডাবল মেম্বারশিপ। তাহলে ডাবল মেম্বারশিপ কাকে বলা হচ্ছে? ডাবল মেম্বারশিপ বলা হচ্ছে মানে ধরো যদি একজন কেউ মেম্বার অফ লোকসভা এবং মেম্বার অফ রাজ্যসভা সাইমালটেনিয়াসলি হয়েছে, অর্থাৎ ভালো করে জিনিসটাকে রিয়েলাইজ করো যে একটা মেম্বার সে লোকসভাতে দাঁড়িয়েছিল এবং জিতেছে, এবং সে পার্লামেন্টের পাশাপাশি কিছুদিন পরে স্টেট ইলেকশন হয়েছে,
স্টেট ইলেকশনও সে জিতেছে, তাহলে সে এবার কি করবে? এখানে দেখো কি বলেছে, মেম্বার অফ লোকসভা, রাজ্যসভা সাইমালটেনিয়াসলি, এর জন্য ভ্যাকান্সি হবে। এমপি আর এমএলএ দুটো যদি থাকে তাহলেও ভ্যাকান্সি হবে। অর্থাৎ কোনো মানুষ, কোনো মেম্বার, কোনো পার্সন একসাথে দুটো পোস্ট, একসাথে একসাথে ডুয়াল পোস্ট কিন্তু হোল্ড করতে পারবে না। হয় সে এমপি হবে, নালে এমএলএ। হয় সে এমপি লোকসভার হবে, তা নাহলে সে রাজ্যসভার এমপি হবে। একসাথে কিন্তু দুটো পোস্ট হোল্ড করতে পারে না। এখানে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, তাহলে স্যার প্রাইম মিনিস্টার কি করে পারে? প্রাইম মিনিস্টার তো একজন এমপি আগে, তারপরে উনি এক্সিকিউটিভের কাজ করছেন। তখন আমি বলবো যে আমাদের কনস্টিটিউশন এটা বলে যে প্রাইম মিনিস্টার ইজ অ্যান লেজিসলেটিভ অলসো পারফর্মিং এক্সিকিউটিভ ফাংশনস। তো এটার জন্য ওনাকে ডিসকোয়ালিফাই করা যাবে না। এবার কি বলা হচ্ছে আরেকটা, ভ্যাকান্সির জন্য যদি উইদাউট নোটিসে কোনো এমপি 60 দিনের বেশি অ্যাবসেন্ট থাকে, তখন তার সিটটাকে ভ্যাকান্ট করে দেওয়া হবে। বলা হবে যে না, তাদের সিটটা ভ্যাকান্ট। কি বলেছে, 60 days ইজ এক্সাক্ট নাম্বার। এটা কিন্তু 2 মাস নয়। 2 মান্থ যদি কোথাও থাকে সেটা কিন্তু ভুল। মানে ফর এক্সাম্পল যদি কোশ্চেনে থাকে যে 2 মান্থস এবং 60 days, তাহলে কিন্তু কোশ্চেনের মানে তোমরা টিক করবে 60 days কে। অ্যান্ড টু বি অনেস্ট, ডাব্লিউবিসিএস এত ট্রিকি ট্রিকি কোশ্চেন করা স্টার্ট করছে যে তোমরা যদি ইন ডেপথ অ্যানালাইসিসটা না করো, তাহলে ইট ইজ নট পসিবল ফর ইউ টু ক্লিয়ার দ্য এক্সাম। পরিষ্কার কথা, একদম মানে ব্লান্ট ট্রুথ, লেটেন্ট ট্রুথ। ঠিক আছে, আগের দিন আমার এই ক্লাসটা থেকেই, আমি কয়েকটা দিন আগেই পড়াচ্ছিলাম, সেখান থেকেও দেখলাম দুটো কোশ্চেন করেছে ডাব্লিউবিসিএস এ। সো দিস নোটিস দিস নোটস উইল বি পারফেক্ট ফর ইউর ডাব্লিউবিসিএস প্রিপারেশন। না, হোয়াট ইজ কি আবার 102 কি বলছে? 102 কি বলছে? ডিসকোয়ালিফিকেশন ফর মেম্বারশিপ। মেম্বারশিপ ডিসকোয়ালিফিকেশন হওয়ার কি কারণ হতে পারে? এটা আর এটার মধ্যে একটা পার্থক্য আছে। এটা হচ্ছে একটা রুলস। কি রুলস? যে রুলস অফ ভ্যাকান্সি আর ডাবল মেম্বারশিপ। আর এইটা বলছে ডিসকোয়ালিফিকেশনের কি কি রুলস আছে। দুটোর মধ্যে কিন্তু কোলাবে না, দুটো কিন্তু আলাদা আর্টিকেল। 101 বলছে ডিসকোয়ালিফিকেশন নয়, ওটা বলছে ভ্যাকান্সি। আর ডাবল মেম্বারশিপের কথা বলছে 102 বলছে ডিসকোয়ালিফিকেশন। চলো রিভিশন দিই একটা। 98, 98 হচ্ছে, দেখো মনে মনে যদি রিভিশন দিতে পারো এখানেই মুখস্থ হয়ে যাবে। 98 হচ্ছে সেক্রেটারিয়েট। 99 হচ্ছে ওথ। 99 হচ্ছে ওথ। 100 হচ্ছে, 100 হচ্ছে তোমার ওর পরে কিউরম, কোরাম আর কাস্টিং ভোট। কাস্টিং ভোট। এরপর আসে 101, যেটা হচ্ছে তোমার ভ্যাকান্সি। ভ্যাকান্সি অ্যান্ড ডাবল ডাবল মেম্বারশিপ একসাথে কিন্তু পারবে না। 102 বলছে ডিসকোয়ালিফিকেশন অফ এমপি। ডিসকোয়ালিফিকেশন অফ এমপি কোন হাউসের? বোথ হাউস। বোথ হাউসের বোথ হাউসের জন্য কিন্তু ডিসকোয়ালিফিকেশন এখানে ধরা হয়েছে। তাহলে কি বলা হচ্ছে চলো দেখি। ইফ হি হোল্ডস অ্যান অফিস অফ প্রফিট, উনি যদি কোনো কাজ করেন তাহলে উনি ডিসকোয়ালিফাইড হতে পারে। আনসাউন্ড মাইন্ড, অর্থাৎ কোনো একটা কোর্ট বললো যে ওনার মাথাটা খারাপ হয়ে গেছে, ইনকাম মাথা নষ্ট হয়ে গেছে, তখন হতে পারে। আনডিসচার্জ ইনসলভেন্ট, লিগালি ব্যাংকরাপ্ট অ্যান্ড আনএবল টু রিপে ডেটস, উনি এত ধার নিয়ে নিয়েছেন যে উনি আর ওনার ধারগুলো শোধ করতে পারছেন না, তখন ওনার মেম্বারশিপটা ক্যান্সেল করে দেওয়া যেতে পারে। মানে ওইটা একটা ইয়ে হয়, ওটা একটা রুলস আছে। ঠিক আছে, সাধারণত এইভাবে হয় না, বিকজ पैसे इनकम थोड़ी है। নন সিটিজেন, নট আ সিটিজেন অফ ইন্ডিয়া। তো উনি যদি ভারতের সিটিজেন না হন, কিন্তু লুকিয়ে লুকিয়ে ভুলভাল ডকুমেন্ট দিয়ে করলেন, করার পরে জানতে পারলাম যে না না, ওনার সিটিজেনশিপ তো বাইরের আছে। ফরেন এলিজেন্ট, ভলান্টারিলি অ্যাকোয়ারিং সিটিজেনশিপ অফ আ ফরেন স্টেট, অন্য একটা দেশের সিটিজেনশিপ উনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন। তো এখানে মনে রাখতে হবে যে এই 5টা কারণ আছে, যে 5টা কারণের জন্য একটা এমপির সিট চলে যেতে পারে। আরেকটা জিনিস এখানে তোমাদের অ্যাড করে দিই আমি, এই জিনিসটা এই নোটসে লেখা নেই এখন, which I think will add here, যে ইম্পর্টেন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট। রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, রিপ্রেজেন্টেশন রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1951, এখানে একটা কথা বলেছেন। কি বলেছেন? যে যদি ডিসকোয়ালিফিকেশন হয়, ভালো করে শোনো, যদি ডিসকোয়ালিফিকেশন হয়, সেটার আরো একটা কারণ থাকতে পারে, জেল। মানে যদি 2 বছর, 2 ইয়ার্স অর মোর কোনো এমপি জেলে থাকে,
তখন সেটার কারণে ডিসকোয়ালিফিকেশন হতে পারে, ডিসকোয়ালিফিকেশন হতে পারে। চলো আর একটা রিভিশন দিয়ে দিই। 98 সেক্রেটারিয়েট, 99 ওথ, 100 কোরাম, 101 ভ্যাকান্সি, ভ্যাকান্সি, তাই তো? আর ডুয়াল মেম্বারশিপ 102, 102 হচ্ছে ডিসকোয়ালিফিকেশন। ডিসকোয়ালিফিকেশনের 5টা গ্রাউন্ড আছে। রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951 এর আন্ডারে 2 বছরের বেশি জেল হলে তখনও বাই 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 করে দেওয়া যাবে। ওকে, চলে আসছি তার পরেরটা। আচ্ছা, এই অবধি যদি তোমাদের কোনো ডাউট না থেকে থাকে প্লিজ রাইট নো ডাউট অর গিভ সাম লাভ ইয়ার সামথিং, এনিথিং লাইক দ্যাট। ঠিক আছে, যদি না না ডাউট থেকে থাকে তাহলে প্লিজ সে নো ডাউট। ওকে, ওকে, এবার শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে? ওকে, ওকে, সো আই বিলিভ এই অবধি গেছিলাম, এই অবধি গেছিলাম। ওকে, সরি। কি বলছেন? হ্যাঁ, আমি বলছিলাম ধরো তুমি একজন ইন্ডিপেন্ডেন্ট এমপি, প্লিজ কেস দেবেন না আমাকে, কেস দেবেন না। আমি খুব বাজে আঁকি, আমার প্যাথেটিক আর্টিস্ট। সো তুমি একজন ইন্ডিপেন্ডেন্ট এমপি, তুমি ভাই এমপি হওয়ার পরে তুমি দেখলে কি যে এখানে 3টে পার্টি আছে, এখানে 3টে পার্টি আছে, এবিসি, ডিএফ আর সিজেপি, ককরোচ জনতা পার্টি। ভেরি গুড, চলো চলো চলো, ককরোচ জনতা পার্টি। না, কি বলা হচ্ছে, ধরো ককরোচ জনতা পার্টি পেয়েছে 100টা ভোট, ডিইএফ পেয়েছে এরকম 70টা ভোট, আর এবিসি পেয়েছে এরকম সামথিং এক্স ওয়াই জেড ভোট, সামথিং এক্স ওয়াই জেড ভোট পেয়েছে ওরা। ঠিক আছে, এক্স ওয়াই জেড ভোট পেয়েছে। এবার দেখা যাচ্ছে কি যে কোনো পার্টি সংখ্যাগরিষ্ঠতা আনতে পারছে না, আর যে কোনো পার্টি সংখ্যাগরিষ্ঠতা আনার থেকে মাত্র একটা সিট দূরে আছে। এই সিজেপি মাত্র একটা সিট দূরে আছে ককরোচ জনতা পার্টি। তো ভাই এর কাছে যদি একটা সিট চলে আসে তাহলে এ 101 পেয়ে এ সরকার গঠন করবে, ঠিক আছে, এই গভর্নমেন্ট ফর্ম করবে। এবার কি হচ্ছে, এবার কি হয়েছে, তোমার কাছে না 3টে পার্টি অ্যাপ্রোচ করছে যে দেখো আমরা দুজন একসাথে আসছি, তুমি আমাদের সাথে আসো, আর এ বলছে তো তুই আমার সাথে আসো। এইটা হচ্ছে এবার আমাদের খেলা এখানে। এই সেকশনটাতে তুমি কি করছো,
ধরো একজন ইন্ডিপেন্ডেন্ট এমপি হিসাবে তুমি তো কি বলবা, তুমি বলবা আরে ভাই আমি তো তার হবো যে আমাকে সব থেকে বেশি টাকা দেবে। তো ভাই কক্রোচ জনতা পার্টির কাছে তুমি যাওয়ার জন্য তাদের বলছো ভাই তুমি আমাকে XYZ টাকা দাও, তাহলে আমি তোমার কাছে আসবো। এরকম মানে হচ্ছে ব্যাপারটা। তো এইটা যাতে না হয় সেই জন্য আনা হয়েছিল এই অ্যান্টি ডিফেকশন লটা। এই অ্যান্টি ডিফেকশন লটা কি বলছে, বলছে যে ইন্ডিপেন্ডেন্ট এমপি যদি কোনো পলিটিক্যাল পার্টি জয়েন করে তাহলে তার যে পোস্টটা সেটা নষ্ট হয়ে যাবে, তার ডিসকোয়ালিফিকেশন। তার অ্যান্টি ডিফেকশন ল এর আন্ডারে, অ্যান্টি ডিফেকশন লটা পাবো 10th শিডিউলে। কোন শিডিউলে? 10th শিডিউলে। অ্যান্টি ডিফেকশন ল অনুযায়ী তার সিটটা ভ্যাকান্ট হয়ে যাবে, তাকে ডিসকোয়ালিফাই করতে হবে। আর কি বলা হচ্ছে, যদি পার্টি মেম্বার ভলেন্টারি গিভ আপ পার্টি মেম্বারশিপ, সে পার্টির মেম্বারশিপটা ছেড়ে দিল। ওই যে বাবার আমি বলছি, একজন ককরোচ জনতা পার্টির মেম্বার ছিল, সে বলছে না আমি আর সিজেপিতে থাকবো না, আমি পিজেসিতে আসবো। ঠিক আছে, পিপলস জান্তা কমিটি এরকম কিছু একটা নাম দাও। তো এবার ও কি করছে, নিজের দলের থেকে জিতেছে হয়তো, নিজের দলের গুড ওমেন্টার জন্য বা নিজের দলের নামের জন্য জিতেছে। বাট ভাই এখন তো তুমি নাম চেঞ্জ করে গেছো, জিতে গেছো বলে নিজের জায়গাটা থেকে সরে আসছো। এইটা যাতে না হয় সেই জন্যই আনা হয়েছিল এই লটা। ঠিক আছে। পার্টি মেম্বার ভোট এগেইনস্ট দ্য পার্টি হুইপ। তো পার্টির হুইপ থাকে। কিরকম হুইপ কাকে বলে? ধরো লোকসভা হোক, রাজ্যসভা হোক, এখানে বা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এখানে একটা লোক থাকবে যাকে আমরা বলবো হুইপ। কি বলবো? হুইপ। হুইপের কাজ কি হবে? হুইপ মানে কি? চাবুক। হুইপেরও কাজ হবে সেভাবে চাবুক দেওয়া, মানে অর্থাৎ সবাইকে পথ দেখানো, সবাইকে পথ দেখানো। সে বলবে, এই হুইপ বলবে যে এখানে ভোট করো, এখানে ভোট করো, এখানে ভোট করো, এখানে ভোট করো। এবার ফর এক্সাম্পল একটা একটা পরীক্ষা হলো বা একটা ভোটিং হলো, যেখানে ABCD চারটে অপশন আছে। এবার তোমাকে বলা, হুইপ বলেছে এ তে ভোট দেবা, হুইপ বলেছে এ তে ভোট দেবা, কিন্তু তুমি তো ভাই টাকা খেয়েছো, তুমি তো ভাই আমার নিজের পার্টির বিরুদ্ধে যাবা, তুমি সিতে ভোট করেছো। তখন পার্টি হুইপ তোমার মেম্বারশিপ ক্যান্সেল করে দিতে পারে। বলতে পারে যে না তুমি আমার পার্টির হয়ে কাজ করো না, তুমি নিজের মতন কাজ করছো, বা নিজের পার্টির কারোর কাছ থেকে টাকা না হোক, তুমি ভালোবেসে নিজের মন হলো সেভাবে তুমি অন্য একজনকে ভোট দিলে। ঠিক আছে। তো বেসিক্যালি দ্যাট কামস উইথ আন হুইপের আগেনস্টে গেলে তখন তুমি ডিসকোয়ালিফাইড হতে পারবা। ঠিক আছে। লাস্ট, নমিনেটেড এমপি। কোন নমিনেটেড এমপি জয়েন্স দ্য পলিটিক্যাল পার্টি আফটার 6 months, রেজাল্ট গেট ডিসকোয়ালিফাইড। কিন্তু এখানে একটা ছোট্ট মজা আছে, ছোট্ট মজা আছে। নমিনেটেড মেম্বারদের কাছে 6 মাসের একটা গ্রেস পিরিয়ড থাকে, 6 মাসের একটা গ্রেস পিরিয়ড থাকে। আর একটা গ্রেস পিরিয়ড থাকে এইখানটাতে। চলে আসছিস একটা বিশাল ল্যান্ডমার্ক জাজমেন্ট আছে, কি হতো হলোহান ভার্সেস এই 1992 এর এই কেসটা। ঠিক আছে, জাচিদুর কি হতো হলোহান ভার্সেস জাচিদুর, এই কেসটা। এবার এই কেসটা কি বলছে শুনুন, ভালো করে ইন্টারেস্টিং, ভীষণ ইন্টারেস্টিং। নাও একটা জিনিস মনে রাখো, যদি পলিটিক্সের ভিতরে ইন্টারেস্ট পাওয়া শুরু করো, পলিটিক্স থেকে মজার জিনিস কিছু হয় না, ভীষণ ভালো, ভীষণ ভালো। জুডিশিয়াল রিভিউ কি বলছে শোনো। একটা লিগ্যাল এক্সেপশন আছে, যেটা এখন অ্যাকচুয়ালি বেঙ্গলে ইলেকশনে তোমরা দেখতে পাচ্ছ। যে ধরো ফর এক্সাম্পল আমি নাম নিয়েই বলছি, টিএমসি পার্টি অপোজিশনে আছে, প্রায় 80 খানার কাছাকাছি সিট আছে। আর সেখানে বিজেপি ধরো বেঙ্গলে আমাদের ফর্ম করেছে গভর্নমেন্ট। এবার কি হয়েছে ভাই, টিএমসি থেকে কিছু কিছু লোকসভার সাংসদ ছিল যারা এখনো রয়েছে, তারা কি করেছে, তারা বলেছে ভাই আমরা টিএমসি তে থাকবো না। দেখো, অ্যাকর্ডিং টু অ্যান্টি ডিফেকশন ল এটা অনুযায়ী কিন্তু ওদের পদটা চলে যাওয়ার কথা, কিন্তু এখানে ওদের পদটা যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ এই লটা বলছে যে ডিসকোয়ালিফিকেশন ডাজ নট অ্যাপ্লাই। Disqualification does not apply if a party merges with another and at least 2/3 of the legislative party members agree। অর্থাৎ আজকে টিএমসিটা ভেঙে আর একটা পার্টি হয়েছে, NPCI নাকি একটা যেন নাম, ন্যাশনাল পিপলস ন্যাশনাল, NCPI না, এনসিপিআই এরকম তো একটা নাম হচ্ছে, একটা নতুন পার্টি। তো তাতে 2/3 লোকসভার মেম্বার চলে গেছে। ঠিক আছে, যে কারণে অ্যান্টি ডিফেকশন লটা লাগেনি। অর্থাৎ 2/3 লোক যদি চলে যায় তাহলে কিন্তু অ্যান্টি ডিফেকশন ল কাজ করবে না। এর আরেকটা এক্সাম্পল হয়েছিল শিবসেনার সাথে। শিবসেনা একটা ছিল উদ্ধব ঠাকরে, আর একটা ছিল আমাদের ভদ্রলোকের নাম কি যেন ছিল, জাস্ট লাস্ট, একনাথ শিন্দে। একনাথ শিন্দের গ্রুপে 2/3 লোক এসে গেছিল, যে কারণে শিবসেনাটা এনার হয়ে গেছিল। উদ্ধব ঠাকরের হাতে শিবসেনার পাওয়ারটা ছিল। যাই হোক, দিস কামস টু দ্য পলিটিক্যাল পার্ট।
আমরা সেখানে গেলাম না। এবং এখানে মনে রাখবা যে এই ল্যান্ডমার্ক জাজমেন্ট ছিল কিহোটো সোলোহান ভার্সেস জাচিরু। এই বলেছিলেন যে দ্য প্রেসিডেন্ট অফিসার্স বা স্পিকার বা চেয়ারম্যান, তার ডিসিশন অন অ্যান্টি ডিফেকশন ইজ নট ইমিউন। একটা জিনিস দেখো, অ্যান্টি ডিফেকশন লতে যদি কাউকে ডিসকোয়ালিফাই করতে হয়, সেটা কে করবে? এখানে মানে সেকেন্ড প্রশ্ন এখানে এসে যায় যে অ্যাকর্ডিং টু অ্যান্টি ডিফেকশন ল ডিসকোয়ালিফিকেশনটা কে বলবে? ডিসকোয়ালিফিকেশনটা কে বলবে? এটা বলবে হচ্ছে স্পিকার, স্পিকার বা চেয়ারম্যান, চেয়ারম্যান বা স্পিকারই বলবে। কিন্তু এখানে একটা ছোট্ট কিন্তু এসে যায়। কিন্তুটা কি? কিন্তুটা হচ্ছে এটা যে ধরো স্পিকার বলে দিল এই যে তুমি যে কিনা একজন এমপি হয়েছিলেন, ভাই তোমাকে তো বের করে দেওয়া হলো, বলা হলো না এর উপরে অ্যান্টি ডিফেকশন ল আছে, ইসকো বাহার নিকাল, ইসকো বাহার নিকাল। ব্যাস, তুমি যেই চলে গেলে, তুমি স্পিকারের কথাটাকে একদম শিরোধার্য করে বেরিয়ে গেলে। কিন্তু তুমি বাইরে গিয়ে সুপ্রিম কোর্টের কাছে চলে গেলে, বলে গিয়ে বলবে না এটা আমার সঙ্গে ভুল হয়েছে। তো কিহটো হলুমান ভার্সেস জাচিরু এই কেসটা বলেছিল যে প্রিজাইডিং অফিসার যে কথাটা বলবে তার ডিসিশনটা এমন নয় যে না ওটা ফাইনাল, কিন্তু ওটা ইমিউন না। অর্থাৎ ওটা কিন্তু কোর্ট জাজ করে দেখতে পারে, কোর্ট কিন্তু ওখানে দেখতে পারে যে ভাই কি হয়েছে, আদতে কোর্টটা কোন জায়গায় গেছিল, কি অবস্থা আছে, এটা কিন্তু কোর্ট চাইলে দেখতে পারে। এটা কিন্তু ইমিউন না যে না কোর্টও কিছু কথা বলতে পারবে না এখানে, এটা কিন্তু হবে না। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন, নেক্সট পোর্শনে যাচ্ছি। তাহলে আমরা এখনো অবধি কি কি ডিসকাস করলাম? আচ্ছা বলো তো, অ্যান্টি ডিফেকশন ল এর ব্যাপারে আমরা কি কি জানলাম? অ্যান্টি ডিফেকশন ল এর ব্যাপারে আমরা কি কি জানলাম? প্লিজ দেখি তোমরা টেক্সট করো আমাকে। অ্যান্টি ডিফেকশন ল এর ব্যাপারে কি 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 জানলাম? অ্যান্টি ডিফেকশন ল এর ব্যাপারে কি কি জানলাম? সব প্লিজ লেট মি নো, চটপট চটপট করে বলো। চটপট। ভেরি গুড, খুব ভালো। 6 মান্থের পরে অন্য কোনো পার্টি জয়েন করা যাবে না, একটা হুইপ থাকবে, হুইপের কথা শুনে চলতে হবে। কত নম্বর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা বলো, কত নম্বর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কত সাল, আর কোন শিডিউলে আছে, কোন শিডিউলে আছে এটা বলো। চলো, খুব ভালো, খুব ভালো, খুবই ভালো কথা, খুবই ভালো কথা, একদম পারফেক্ট পারফেক্ট। চলো আরেকটা ছোট্ট জিনিস তোমাদের অ্যাড করে দিই এখানে, আরেকটা ছোট্ট জিনিস তোমাদের অ্যাড করে দিই। এই যে টু থার্ড মার্জারের কেসটা না, এই টু থার্ড মার্জারের কেসটা কিন্তু 85-এ ছিল না, 85-এ ছিল না, 1985-এ কিন্তু ছিল না। এটা এসেছিল হচ্ছে 91st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 91st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003-তে, 2003 সালে এসেছিল এটা। এর আগে কিন্তু ছিল না, আবার মনে থাকবে, এটা কিন্তু এর আগে ছিল না। তো কোশ্চেন আসতে পারে, ঘুরিয়ে আসতে পারে যে টু থার্ড যে অ্যামেন্ডমেন্ট, সরি টু থার্ড যে মার্জারটা, এটা কি প্রথম থেকে ছিল নাকি প্রথম থেকে ছিল না? কারণ এবছরে কোশ্চেন এসেছে না যে কোন আর্টিকেল স্পিকারের, সম্ভবত স্পিকারের উপরে বাইন্ডিং নাকি কিছু একটা করে, এমার্জেন্সি নাকি একটা বাইন্ডিং করে দিয়েছে, এরকম একটা এসেছিল কোশ্চেন। তো এই কোশ্চেনটা আমি 2-3 দিন আগে ডিসকাস করছিলাম, এই মুহূর্তে আমার মনে আসছে না কোশ্চেনটা। তো চলো আমরা একটা আবার রিভিশন করে নিচ্ছি। আর্টিকেল 98, নিজেরা বলো দেখি, তোমরা বলো। 98, আর্টিকেল 99, শর্ট শর্টে বলো। আর্টিকেল 100, 98 বলো। 98-এ কি ছিল? আর্টিকেল 98-এ কি ছিল? ইয়েস, পারফেক্ট পারফেক্ট। সেক্রেটারিয়েট। 99-এ ছিল ওথ, 100-এ ছিল কোরাম। আর্টিকেল 101-এ ছিল, 101-এ কি ছিল দেখি, বলো 101-এ কি ছিল? ভ্যাকান্সি। গুড, ভেরি ভেরি, ভ্যাকান্সি। 102-তে কি ছিল? 102-তে কি ছিল? ডিসকোয়ালিফিকেশন। এই 102 ক্লজ 2-তে কি ছিল সেটা বলো। 102 ক্লজ 2-তে কি ছিল সেটা বলো। ইয়েস, কামান কামান, চলো চলো চেষ্টা করো। 102, ইয়ে, পারফেক্ট পারফেক্ট। অ্যান্টি ডিফেকশনের ব্যাপারে কিন্তু এখানে বলা রয়েছে। চলো চলে যাচ্ছি পরের পরের আর্টিকেলটাতে। আর্টিকেল 103, আর্টিকেল 103, চলো
আচ্ছা, এই অবধি তোমাদের কারোর কোনো ডাউট যদি থাকে প্লিজ লেট মি নো। কারোর যদি কোনো ডাউট না থাকে সে নো ডাউট স্যার, কারণ উই আর মুভিং টুয়ার্ডস আ হেভি সেকশন রাইট নাও। পার্লামেন্ট 2 উইকস তো নিয়েই নেয়, কারণ দিস ইজ আ ফ্রিকিং বিগ চ্যাপ্টার। আমার 4টে ক্লাস পার্লামেন্টে লেগেই যাবে, তার নিচে পার্লামেন্ট করতে গেলে আমি অর্ধেক জিনিস করতে পারবো না। ইটস ভেরি ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং চ্যাপ্টার। ঠিক আছে, কোনো যদি ডাউট না থাকে প্লিজ সে নো ডাউট, অ্যান্ড ইফ ইউ হ্যাভ ডাউটস লেট মি নো। কারোর কোনো ডাউট? এনিওয়ান? ওকে, পারফেক্ট। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। কি বলছে? অ্যাডজুডিকেটিং ডিসকোয়ালিফিকেশন অ্যান্ড পেনাল্টিজ, আর্টিকেল 103 অ্যান্ড 104। কি বলছে আগে সেটা ভালো করে শোনো। ডিসিশনস অন ডিসকোয়ালিফিকেশন যেটা রয়েছে, অর্থাৎ ডিসিশন অফ দ্য প্রেসিডেন্ট যেটা হবে সেটা ফাইনাল হবে ইফ কোশ্চেন অ্যারাইজ ওভার ডিসকোয়ালিফিকেশন অফ এনি মেম্বার অফ ইদার হাউস। মানে ধরো কোশ্চেন অফ ডিসকোয়ালিফিকেশন অ্যারাইজ হলো, সেটা চলে গেল প্রেসিডেন্টের কাছে, এবং প্রেসিডেন্ট যে কথাটা বলবে ডিসকোয়ালিফিকেশন নিয়ে সেটা কিন্তু ফাইনাল, সেটা কিন্তু ফাইনাল। ভালো করে শুনুন, যদি ডিসকোয়ালিফিকেশন আসে এবং সেটা নিয়ে কোশ্চেন তৈরি হয় এবং সেটা প্রেসিডেন্টের কাছে যায়, তার প্রেসিডেন্ট যেটা বলবে সেটা কিন্তু ফাইনাল। কিন্তু এখানে একটা ছোট্ট ক্লজ আছে, প্রেসিডেন্ট মাস্ট কনসাল্ট দ্য ইলেকশন কমিশন। প্রেসিডেন্ট মাস্ট কনসাল্ট দ্য ইলেকশন কমিশন, প্রেসিডেন্টের কথা ফাইনাল, এবং প্রেসিডেন্ট মাস্ট কনসাল্ট দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশনের সঙ্গে কিন্তু প্রেসিডেন্টের কথা বলতে হবে। না, এখানে আসছি এই সেকশনটা, বোঝাতে পারলাম? আমরা তো আমি কি তোমাদের বোঝাতে পারলাম জিনিসটা কি হলো এখানে? প্রেসিডেন্টের ডিসিশন কিন্তু এখানে ফাইনাল হবে। চলে আসছি আর্টিকেল 104-এ। আর্টিকেল 104 বলে, তাহলে আর্টিকেল 103 কি হচ্ছে? কোশ্চেন অন ডিসকোয়ালিফিকেশন 103। 104 বলে দ্য পেনাল্টি। মানে ধরো পেনাল্টি কি বলছি, ইফ আ পারসন সিটস অর ভোটস ইন পার্লামেন্ট নোয়িং দ্যাট দে আর নট কোয়ালিফাইড or are disqualified are liable for a financial penalty 500 rupees per day of unlawful sitting। মানে ধরে নাও এক্স এমপি, সে জানে সে ডিসকোয়ালিফাইড, কিন্তু সে জোর করে বসে রয়েছে ওখানে, তার জন্য তাকে প্রতিদিন 500 টাকা করে তোমাকে ফাইন দিতে হবে প্রতিদিন। বিশাল ফাইন দিয়ে দিল। চলো, পার্লামেন্টারি প্রিভিলেজ, ইমিউনিটিস অ্যান্ড রেমুনারেশন আরেকবার রিভাইজ করে আসি। প্রথম থেকে আমরা কি কি পড়েছি, তারপরে আমরা আস্তে আস্তে এগোবো। চলে আসি আমরা প্রথম থেকে কি বলছি। 98, 98 হলো সেক্রেটারিয়েট। 99 কি বলা হলো? বলো বলো বলো, 99 কি বলা হলো? চটপট চটপট চটপট। সেক্রেটারিয়েটের পরে কি বলা হলো? ইয়েস, ওথ। 100 কোরাম। 101 বলো বলো বলো, 101 কি বলা হলো? 101 কি বললো? ভেরি গুড, ভেরি গুড। ভ্যাকান্সি 101 বলছে ভ্যাকান্সির কথা, ভ্যাকান্সির কথা। 102 বললো অ্যান্টি ডিফেকশন ল এর কথা। দেখো, খুব অল্প জিনিস পড়ছো কিন্তু খুব ওয়েটেজ, ঠিক আছে? এটা মাথার ভিতরে একদম ঢুকিয়ে রাখতে হবে, ওই জন্যই আমরা এত স্লো যাচ্ছি। 103 কি বলছে? 103 বলছে যে ভাই, 103 বলছে কোশ্চেন্স অন ডিসকোয়ালিফিকেশন। 104 কি বলছে? 104 বলছে যে পেনাল্টি। 104 বলছে পেনাল্টির কথা। কি বলছে? পেনাল্টির কথা। 103 কোশ্চেন অন ডিসকোয়ালিফিকেশন, 104 হচ্ছে পেনাল্টি। 104 হচ্ছে পেনাল্টি। এবার কি বলছে তারপরে? 105 পার্লামেন্টারি প্রিভিলেজেস অ্যান্ড ইমিউনিটিস অ্যান্ড রেমুনারেশন। ভালো করে দেখো, 105 6। 106 হচ্ছে স্যালারিজ, মনে রাখবা। 106 হচ্ছে স্যালারিজ, খতম। ইতনা ही याद रखना, इतना ही याद रखना। 106 হচ্ছে স্যালারিজ। এন্ড পার্লামেন্টারি লিগালি ডিটারমাইন্স দ্য স্যালারিজ এন্ড অ্যালাউন্সেস অফ রেগুলার এমপিস। পার্লামেন্টে ডিটারমাইন করে। এবার এখানে কি বলা হয়েছে যে আর্টিকেল 105 সেটাতে প্রিভিলেজেস এর কথা বলা হয়েছে, ফ্রিডম অফ স্পিচ, মানে অর্থাৎ পার্লামেন্টে তোমার অ্যাবসলিউট ফ্রিডম। পার্লামেন্টে তুমি যদি গালাগালিও দাও তাতেও কিন্তু তোমার বিরুদ্ধে কেউ মানহানি মামলা করতে পারবে না। অর্থাৎ তুমি যদি কালকে এমপি হও, আই হোপ তোমরা এরকম এমপি হবা না যদি কেউ হও যে পার্লামেন্টে কি গালাগালি শুরু করে দিচ্ছ। ওই জন্য দেখবে অনেক সময় পার্লামেন্টে ঝামেলা মারামারি যাই করুক না কেন, ওদের পরে কোনো কোর্ট কেস হয় না। তো মনে রাখতে হবে পার্লামেন্টের যে এমপিরা রয়েছে ওদের কাছে একটা প্রিভিলেজ আছে, তাদের পরে কোন রকম কথা, ফ্রিডম অফ স্পিচ 100% ওখানে যা মন চায় তাই বলতে পারবা।
পার্লামেন্টে দাঁড়িয়ে কোনো সমস্যা নেই, যে কোনো দেখবা পার্লামেন্টে দাঁড়িয়ে চেঁচামেচি সব হয়। চলে আসছি জুডিশিয়াল ইমিউনিটি। নো এমপি ইজ লায়াবল টু কোর্ট প্রসিডিংস ফর এনিথিং সেইড অর এনি ভোট গিভেন ইনসাইড দ্য হাউস। ঠিক আছে, চলে আসছি থার্ড নাম্বার, সিভিল অ্যারেস্ট ইমিউনিটি। শোনো, সিভিল কেস কিন্তু নট ক্রিমিনাল, যে নট ক্রিমিনাল কিন্তু ক্রিমিনাল বা প্রিভেন্টিভ ডিটেনশন নয়। কিন্তু যদি সিভিল কেস হয়, যদি সিভিল কেস হয় সিভিল কেসের ক্ষেত্রে কিন্তু এখানে একটা এক্সেপশন আছে। মানে ধরো এক্সাম্পল দেওয়া হলো যে তোমাকে একটা প্রপার্টি রিলেটেড কেস হয়েছে বা সিভিল, তুমি সেখানে কি একটা রুল ভেঙেছো, সেই কারণে তোমাকে সেশন শুরুর 40 দিন আগে আর সেশন শেষ হওয়ার 40 দিন পরে তোমাকে অ্যারেস্ট করা যাবে না একটা লোকসভা সেশন। এবার সেশন কয়দিনের থাকে? 3টে সেশন থাকে। 3টে সেশন থাকে। একটু কমেন্টে জানিও তো তোমাদের কতগুলো সেশন থাকে আর কি কি সেশন থাকে। ঠিক আছে, তাহলে আর্টিকেল 105 কি বলছে? প্রিভিলেজ আছে কিসের থেকে? 40 দিন আগে এবং 40 দিন পরে সেশনে কোনো মানুষকে অ্যারেস্ট করা যাবে না যদি সে একজন এমপি হয়। সিভিল কেসে অ্যারেস্ট করা যাবে না, ক্রিমিনাল কেসে বা প্রিভেন্টিভ ডিটেনশনে কিন্তু যাবে। 107 হচ্ছে স্যালারিজ। চলে আসি পরেরটাতে, লেজিসলেটিভ ফ্রেমওয়ার্ক, বিল টাইপোলজি অ্যান্ড অরিজিন, আর্টিকেল 7। আর্টিকেল 7 কি বলছে? ইন্ট্রোডাকশন অ্যান্ড পাসিং অফ বিলস। আজকে আমরা এটা দিয়ে শেষ করবো। আই টেক 5 to 6 মিনিটস মুখ, এটা দিয়ে শেষ করবো। আমরা শেষ করে পরের দিন পার্লামেন্টটাকে টোটাল কমপ্লিট করবো। আজকের এই টপিকটা কিন্তু এবার বিশাল 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 ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট টপিক। চলে আসছে আর্টিকেল 7-এ। আর্টিকেল 7 কি বলছে দেখো, প্রথম ক্যাটাগরিতে অর্ডিনারি বিল ডিল করে জেনারেল পাবলিক হাউস ম্যাটার, যেটা ইদার হাউসে আনা যায়, অর্থাৎ লোকসভা বা রাজ্যসভা যে কোনো হাউসে তুমি এই অর্ডিনারি বিল আনতে পারবা। অর্ডিনারি বিল এনিথিং অ্যাপার্ট ফ্রম মানি, সেটাকে আমরা অর্ডিনারি বিল বলি। এনিথিং অ্যাপার্ট ফ্রম মানি আমরা অর্ডিনারি বিল ধরে এগোই সেটাকে। এবার আসছে মানি বিল। মানি বিল স্ট্রিক্টলি ফিনান্সিয়াল ম্যাটার এবং যেটা শুধুমাত্র লোকসভাতে আনা যায়। মানি বিল এমন একটা বিল যেটা রাজ্যসভাতে আনা যায় না। অর্ডিনারি বিল কিন্তু আনা যায়, অর্ডিনারি বিল কিন্তু আনা যায়। ফিনান্সিয়াল বিল হচ্ছে ফিনান্সিয়াল ম্যাটার্স প্লাস জেনারেল লেজিসলেশন। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল হচ্ছে মডিফাইজ কনস্টিটিউশনাল প্রভিশন, অর্থাৎ যদি কনস্টিটিউশনকে মডিফাই করতে আন্ডার আর্টিকেল 368, তখন এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলটা আনতে হবে। এই কনস্টিটিউশনকে আমরা পাল্টাবো, এটাকে আমরা কি বলি? সিএবি। এটাকে বলবো সিএবি। এখান থেকে কি আসে? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তাহলে সিএবি আগে আসে, তারপরে সিএএ আসে। ঠিক আছে, এবার বলছে পাবলিক ভার্সেস প্রাইভেট অরিজিন। তাহলে পাবলিক, যেটা পাবলিক বিল হচ্ছে যেটা একটা ইন্ট্রোডিউস বাই আ মিনিস্টার, একটা মিনিস্টার যে বিলটা দেবে সেটাকে বলবো পাবলিক বিল। আর ইন্ট্রোডিউস বাই এনি এমপি হু ইজ নট আ মিনিস্টার, প্রাইভেট মেম্বার বিল বলা হয়। এনি এমপি যে কোনো বিল আনতে পারে, কিন্তু যদি সেটা কোনো মিনিস্টার ইন্ট্রোডিউস না করে সেটাকে বলো প্রাইভেট মেম্বার বিল, ইভেন দ্যাট ইজ ফ্রম দ্য রুলিং পার্টি। রুলিং পার্টিতে যদি কোনো মেম্বার ইন্ডিভিজুয়ালি কোনো একটা জানতে যায়, 1 মাস একটু প্রবলেম শুরু হয়ে গেছে আমাদের, হুটহাট করে সব জিনিসপত্র বন্ধ হয়ে যাচ্ছে। কেন বন্ধ হচ্ছে ভগবান জানে। ঠিক আছে, কারোর কোনো ডাউট আছে? আই বিলিভ দেয়ার ইজ নো ডাউট। ইফ নো ডাউট প্লিজ রাইট নো ডাউট। যদি নো ডাউট না থাকে তাহলে লিখো ডাউট। আর্টিকেল 104টা আরেকবার কি বলছে? আর্টিকেল 104 বলছে, ধরো যদি তোমার কাছে এরকম হয়, যদি এরকম হয় যে ইউ আর অ্যান ডিসকোয়ালিফাইড মেম্বার, যে ডিসকোয়ালিফাইড হয়ে গেছে। এবার তুমি তো ডিসকোয়ালিফাইড হয়ে গেছো, ঠিক আছে, তুমি ডিসকোয়ালিফাইড হয়ে গেছো, তোমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তুমি আর বসার কথা না, তুমি জানা সত্ত্বেও ওই পার্লামেন্টে গিয়ে বসে থাকছো, জানা সত্ত্বেও পার্লামেন্টে গিয়ে বসে থাকছো, তখন তোমার উপরে 500 টাকা করে ফাইন, রোজ রোজ 500 টাকার ফাইন লাগু হবে। ঠিক আছে, এইটাকে বলছে আর্টিকেল 104, ফাইন্স এটার জন্য দেয়া হবে। এটার জন্য দেয়া হচ্ছে আনলফুল সিটিং এর জন্য 500 টাকা করে ফাইন দিতে হবে, আনলফুল সিটিং। ক্লিয়ার? এনি মোর ডাউটস? এনি মোর ডাউটস? চলো ফাইন, থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড পার্টিসিপেশন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, অ্যান্ড টিল দেন থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।